কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় উচ্চারণ হয় না, মটা, বুঝেছেন, সরাসরি উচ্চারণ হয়। কোন কোন ক্ষেত্রে? যখন গ, উঙ্গ, ট, মূর্ধন্য ন, ম এবং ল এর সাথে ম আসে। অ এর সঙ্গে ব যুক্ত হলে হটা হবে ও এবং ব হবে ভ। যেমন বিউ ভল, বিউ ভল, বুঝে আসছে? এই যে আউভান, গৌভর, জিউভা, আউভায়ক। এই যে আ সংক্রান্ত সূত্র 2, শব্দের শুরুতে যদি গ হয় উচ্চারণ এ এর মতো হবে, যেমন জ্ঞান, গান নয় জ্ঞান, এতে একটু এ এর মতো হলো না? এই কথাগুলি বলা হয়েছে। সূত্র নম্বর, এটা হচ্ছে উ সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, উ, এই বর্ণটি উচ্চারণ উ রূপে হয়, সেহেতু রং ব্যাং হওয়া উচিত ছিল, কিন্তু আধুনিক বাংলায় অনুস্বার ও উ এর উচ্চারণ একরকম, যেমন অলংকার, রং, বাংলা, বাংলা। হ্যাঁ, উঙ্গ, তাই না? এখন কথা হলো, যদি উঙ্গই হয় তাহলে এই যে এখানে যে উদাহরণ দিল অলংকার, এটাকে কি আপনি বলবেন অলংগার, এভাবে এভাবে বলবেন? উত্তরে বলবো যে না, অলংকার বলবো না। আবার বাংলা থেকে এই যে বাংলা, এটাকে বাংলা এভাবেও বলবো না। তাহলে কি বলবো? বাংলাই বলবো। তো দেখুন, এই যে নাম, যেমন নামের মতোই যে উচ্চারণ হতে হবে বিষয়টি এমন নয়। যেমন অনুস্বার, বিসর্গ, নামের সাথে উচ্চারণের কোনো মিল নেই। ব্যাপারটি বুঝেছেন? হ্যাঁ, বুঝে আসছে? আরেকবার বোঝাতে পারবো? মানে এখানে বোঝার মতো কিছুই নাই, এই বাড়তি কথা বললে আর কি আপনাদের মাথা ভারী করছি। মানে ব্যাপারটা হলো, এখানে দেওয়া আছে এই যে অনুস্বার এবং উ, উভয়টার উচ্চারণ এই লেখক বলছেন এক। উদাহরণ কেমন? যেমন অলংকার এবং অলংকার উভয় বানানই শুদ্ধ, রং এবং রং উচ্চারণ একই, তাই না? তাহলে দেখা যাচ্ছে উ এর উচ্চারণ লেখক যেভাবে বলেছেন সেভাবে বললে উচ্চারণটি ঠিক থাকে, যেমন রং, অলংকার। কিন্তু আমি বলেছি উ না বলে আমি বলেছি উঘ, মানে অর্থাৎ এখানে যেটা দিয়েছে এটা পরিপূর্ণ যথার্থ নয়, এটা বলেছি আমি। এখন যদি কেউ প্রশ্ন করে, আপনি যে বললেন উঘ, হ্যাঁ, কিন্তু উচ্চারণের সময় তো উঙ্গ এর মতো উচ্চারণ হচ্ছে না, তাই না? এর উত্তর হলো যে উচ্চারণের সময় উঙ্গ উচ্চারণটা হতে হবে এটা শর্ত নয়, কারণ ব্যক্তির নাম অনুযায়ী যে ব্যক্তির চলতে হয় এমন নয়। যেমন অনুস্বার, বিসর্গ, এগুলোর নাম অনুপাতে তো এগুলোর উচ্চারণ না, তাই না? এই জন্য উঙ্গ এর নাম অনুপাতেই যে উচ্চারণ হতে হবে ব্যাপারটি শর্ত নয়। বুঝে এসেছে এবার? এবার দেখুন উঙ্গ এর সূত্র কি, এই যে মানে এগুলোর উচ্চারণগুলোই জরুরি ছিল আমাদের। হ্যাঁ, যেমন চ, হ্যাঁ, চ সংযুক্ত ইয় কি হলো? পঞ্চ। এই দিকে লক্ষ্য করুন, পঞ্চ। এটাকে অনেকে লাঞ্ছিত বলেন, লাঞ্ছিত নয়, লাঞ্ছিত। এটা হচ্ছে ব্যঞ্জন, হ্যাঁ, ব্যঞ্জন, ব্যঞ্জন নয়, ব্যঞ্জন। আর এটা হচ্ছে ঝঞ্ঝা, হ্যাঁ, ঝঞ্ঝা বায়ু। বুঝে আসছে? এখানে বলা হয়েছে মানে ওই যে প্রথম বর্ণে যখন যুক্ত বর্ণ আসে, যেমন শ্বাস, ধ্বনি, সামি, এগুলোর উচ্চারণ দুইবার হয় না, একবার করে হয়। স এর নিচে যুক্ত বর্ণ আসলে উচ্চারণ একবারই হলো, হ্যাঁ, কিন্তু এই শটাই যখন মাঝের অক্ষরে হয়ে যাবে তখন উচ্চারণ হয়ে যাবে দ্বিত্ব, যেমন বিশ্বাস। বুঝেছেন? এটা তো আমরা বুঝলাম না, শব্দের শুরুতে বফলা থাকলে উচ্চারণ স্বাভাবিক থাকবে, দ্বিত্ব হবে না। আবার বফলা কখনো উচ্চারিত হয় না যখন যুক্ত বর্ণের মধ্যে আসে, যেমন উজ্জ্বল, যদিও এটা মাঝে এসেছে কিন্তু যুক্ত বর্ণ থাকার কারণে ওই জয়ের উচ্চারণ দ্বিত্ব হলো, ব এর উচ্চারণ হলো না। ঠিক আছে? তারপর দ্বন্দ্ব, দ্বন্দ্ব শব্দের মধ্যে নিচে যদিও ব আছে কিন্তু উচ্চারণটি এলো না। হুম, এগুলো আমাদের জন্য জরুরি নয়, এইটা হচ্ছে জরুরি। হ্যাঁ, দেখুন, শব্দের ক থেকে সন্ধি সূত্রে আগত গ এর সঙ্গে বফলা যুক্ত হলে, দেখুন, ক থেকে নিয়ে আমাদের যে সন্ধিবদ্ধ হয়ে বাক্যগুলো সম্মিলিত হয়, মিলিত হয়, এক কথায় ওই ঘুরে ফিরে ওই আগে যেগুলো দিয়ে বোঝাতাম, মানে এক শব্দের প্রতি অন্য শব্দে আশ্রয় গ্রহণ করে, এমন যদি হয় তখন এই যে গ শব্দটা আছে না, গ, গ এর সাথে যখন ব যুক্ত হয় উচ্চারণটি তখন আলাদা আলাদা হবে, পৃথক পৃথক। যেমন দিক বিদিক, হ্যাঁ, দিকবধূ, দিকবলয়, দিগ্বসনা, দিগ্বিজয়, ঋগ্বেদ, হ্যাঁ,
ব্যাপারটি বুঝেছেন? কেমন হচ্ছে নিয়মটা? এদিকে কি বলা হয়েছে এটা বাদ দেন, আপনারা বুঝুন। যখন গ এর সাথে ব হয়, এক কথায় গ এর সাথে ব হয়, তখন উচ্চারণ আলাদা আলাদা করতে হবে, হ্যাঁ? যেমন দিক বিদিক। কিন্তু আমরা অন্যান্য জায়গায় এই যে মাঝে যত কি বলে এটাকে, হুম, এই মাঝখানে যত ব আছে এগুলো উচ্চারণ তো দ্বিত্ব হয়, যেমন উদ্বোধন, হ্যাঁ, উদ্ভাস, হ্যাঁ, এরকম এগুলো উচ্চারণ দ্বিত্ব হয় না। কিন্তু এখানে এই যে গ এর সাথে যখন ব হবে তখন উচ্চারণটা দ্বিত্ব থাকবে না। বুঝেছেন কি? হুম, কি বলা হলো? উদ এবং উদ উপসর্গযোগে গঠিত শব্দের এই যে খণ্ডত আছে, খণ্ডত যেটা দ এর উচ্চারণে আসে, এর সঙ্গে বফলা যুক্ত হলে উচ্চারণ স্বাভাবিক থাকবে। মানে এর কি বলা হলো? আমরা শুধু লক্ষ্য করব কোন শব্দের শুরুতে উদ বা উদ আছে। যেমন এখানে কি আছে? উদ্বেগ, হ্যাঁ, তারপর উদ্বোধন, তারপর কি আছে? উদ্বর্তন, উদ্বৃত্ত, উদ্বিগ্ন। তাহলে শুরুতে উদ আছে, পরে দ এর সাথে ব আছে, যেখানেই দেখবো হুম সেখানে আমাদের উচ্চারণটি দ্বিত্ব হয়ে যাবে। ব্যাপারটি বুঝেছেন? সহজ কথায় বললে, আরো সহজ করে বললে, দ এর সাথে যে বটা হয় সেটার উচ্চারণ দ্বিত্ব হয়। বুঝছেন? উচ্চারণ দ্বিত্ব হয় না তো, বটা আলাদাভাবে উচ্চারিত হয়। বুঝেছেন কি? এখানে একটা জিনিস আছে কি, পদের মধ্যে বা অন্তে মফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, মফলার উচ্চারণ লুপ্ত হয়ে। যেমন ওই যে মফলা বলতে কি, ওই যে এই এখানে দেওয়া আছে কি, ছদ্ম বলে না, ছদ্ম নাম, তাহলে দ এর সাথে ম হয়েছে, এই ম এর উচ্চারণ আর দ্বিত্ব হচ্ছে না, বরং সরাসরি দ এর উচ্চারণ দ্বিত্ব হয়ে যাচ্ছে, ওই বিশ্বাসের মতো ছদ্ম। তারপরে যে আত্মকথা, আত্ম, আত্ম ছিল মূলত। তারপর রশ্মি অথচ রশ্মি লেখা হয়, বিস্ময় অথচ লেখা হয় বিস্ময়। এই কথাটাই মূলত প্রকাশ করতে চেষ্টা করা হয়েছে। বুঝেছেন ব্যাপারটুকু? স্যার আমার একটা জিজ্ঞাসা ছিল স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ বলুন। উদ্বেগ, এই উচ্চারণটা কি হবে? উদ্বেগ। উদ একটা এখানে দুটো বিষয় আছে। একটা হলো উদ্যোগ, যেমন আমি তোমাদেরকে নিয়ে একটি কি যেন সুন্দর আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি, ওটার মধ্যে দ জফলা ওকার, উদ্যোগ, ঠিক আছে। আরেকটা হচ্ছে জি। উদ্বেগ, উদ্বেগ, ঠিক আছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছেন, বুঝে আসছে, মানে অর্থাৎ হতাশাজনক বিষয় প্রকাশ করেছেন। বুঝছেন? তাহলে শব্দ যেন গুলিয়ে না ফেলি, দুটো শব্দ, একটা হচ্ছে উদ্বেগ আর একটা উদ্যোগ। বুঝেছেন কি? হুম, জি স্যার, ঠিক আছে। আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের কোথায় আর, হ্যাঁ, আচ্ছা, আকস্মিক, ওই সব ক্ষেত্রে একই কথা, শব্দের মাঝে স এর সাথে ম যুক্ত হলে উচ্চারণ দ্বিত্ব হয়ে যায়, ম উচ্চারিত হয় না। এইখানে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমাদের ভুল হয়, এটা একটু বর্ণগুলো মুখস্থ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিত্ব উচ্চারণ হয় না, মটা, বুঝেছেন, সরাসরি উচ্চারণ হয়। কোন কোন ক্ষেত্রে? যখন গ, উঙ্গ, ট, মূর্ধন্য ন, ম এবং ল এর সাথে ম আসে। কি বললাম? গ, উঙ্গ, ট, ন, ম এবং ল। সহজে গংটনমল, এটা মনে রাখতে পারেন, গংটনমল, গংটনমল। গংটনমলের সাথে ম যুক্ত হলে উচ্চারণ ও এর মতো হয়। যেমন বাগ্মী, যুগ্ম আহ্বায়ক, তিনি বিএনপির যুগ্ম আহ্বায়ক, ঠিক আছে। তারপর বাংময়, কুটমল, হিরণময়, এইগুলোতে দেখুন সব উদাহরণ দেওয়া আছে। এই যে বাংময়ের মধ্যে ও এর সাথে ম যুক্ত হয়েছে, তারপর কুটমলের সাথে ট এর সাথে ম যুক্ত হয়েছে, যেখানে ট দেওয়া আছে। তারপর হিরণময়ের মধ্যে ন এর সাথে যুক্ত হয়েছে, এখানে দন্ত ন, উন্মাদের সাথে দন্ত ন এর সাথে যুক্ত হয়েছে। এখানে এই যে সম্মান, হ্যাঁ, ময়ে ম যুক্ত হয়েছে, লয়ে ম যুক্ত হয়েছে, যেমন বাল্মীকি। বুঝে আসছে কথা? হুম, হ্যাঁ, ওই যে আবৃত্তি পড়েন, যে আবৃত্তি নয়, কি দেওয়া আছে? আবৃত্তি। নিভৃত, নিভৃত নয়, স্বীকৃত নয়, বরং স্বীকৃত। দেখতে পেলেন?
আচ্ছা, এখানেও গুরুত্বপূর্ণ কিছু নাই। আমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ সব শেষ করে ফেলেছি। আচ্ছা, তাহলে এই যে এখানে যেগুলো আছে এগুলো খুব সহজ, একটু নিজেরা পড়ে নেবেন এটা, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ আছে, হ এর সঙ্গে মূর্ধন্য ন। হুম, আল্লাহু আকবার। ন মূর্ধন্য বা দন্ত ন, এক কথায় হ এর সাথে দন্ত ন বা মূর্ধন্য ন যুক্ত হলে উচ্চারণটি এন এইচ এর মতো হবে, যেমন মধ্যাহ্ন, চিহ্ন, পূর্বাহ্ন, তারপর অপরাহ্ন, বন্যি, সায়াহ্ন। বন্যি শিখা বলে না, অগ্নিশিখা। তাহলে এই উচ্চারণগুলো কেমন হলো? চিহ্ন, চিহ্ন নয়, চিহ্ন নয়, চিহ্ন। বুঝেছেন ব্যাপার? আচ্ছা, এই যে এখানে যেটা বিষয়, ওই যে ব্রাহ্মণবাড়িয়া বলে না, উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে এই যে ভ্রম, ব্রাহ্মণ। ব্রহ্মণ্ড, ব্রহ্মণ্ড, এমনই ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া। বুঝে আসছে? এই যে ব্রাহ্মণ, এই যে এক নম্বরটা দেখুন, ব্রাহ্মণ। বুঝেছেন কালাম? হুম, আচ্ছা, এগুলো সহজ সহজ জি কায়দা, জি। একটু বুঝে নিবেন। এই যে হয় উচ্চারণ, এই ঝ, উচ্ছ, বাহ্য, ধার্য, এইখানটায় আবার অনেকের ভুল হয়, হয় সঙ্গে ল। উচ্চারণটা কি? আহ্লাদ, হ্যাঁ, আহ্লাদ নয়, হ্যাঁ, আহ্লাদ নয়, আহ্লাদ, আহ্লাদ। তুমি বড্ড আহ্লাদি মানুষ, আহ্লাদি মানুষ, ঠিক আছে। আচ্ছা, এগুলো সহজ। এই যে আমি যে জিউভা টিউভা বলতাম না, এটার কায়দাটা দেখুন, হ এর সঙ্গে ব যুক্ত হলে হটা হবে ও এবং ব হবে ভ, যেমন বিউ ভল, বিউ ভল। বুঝে আসছে? এই যে আউভান, গৌভর, জিউভা, আউভায়ক। এরপর নিচে কিছু শব্দ আছে, যেমন গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎ, শীত, হেমন্ত। এই উচ্চারণগুলো একটু দেখে নেবেন, তাহলেই হবে। এখানে আর কিছুই নাই।